সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই বিশেষ লাইভে যুক্ত রয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব এবং আরও অন্যান্য রাজনৈতিক ব্যক্তি। আজকের এই ভিডিওতে গভীরভাবে বিশ্লেষণ করা হবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কি। তো দর্শক, চলুন একে একে আমরা বিস্তারিত আলোচনাগুলা শুনে আসি। তাহলে কোনো একটা পক্ষকে একটা হিংসার পরিবেশ বজায় রাখবার জন্য তরুণ একদল নেতা নেত্রী সৃষ্টি করছেন, যারা বিভিন্ন জায়গায় ভাঙচুর, মারামারি, হানাহানিতে লিপ্ত হচ্ছেন। এক দলের ভীষণ প্রিয় হয়ে উঠছেন, বিপ্লবের প্রতিচ্ছবি হয়ে উঠছেন, আরেক দলের কাছে হিংসা হানাহানির কেন্দ্র হয়ে উঠছেন, ঘৃণ্য হয়ে উঠছেন। এবং সে কারণে তাদের মৃত্যুর ঘটনা যখন আলোড়ন সৃষ্টি করছে বা তাদেরকে হত্যা প্রচেষ্টা যখন আলোড়ন সৃষ্টি করছে, তখন একদল বলছেন এটা আওয়ামী লীগের প্রতিশোধ, একদল বলছেন প্রকৃতির বিচার, আরেক দল বলছেন এই হত্যা প্রচেষ্টা বা এই হত্যার প্রতিশোধও তারা নিয়ে ছাড়বেন। বাংলাদেশে ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টার এক সপ্তাহ পেরোনোর আগেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানীর জিগাতলার একটা ছাত্রী হোস্টেল থেকে। যেই নেত্রীর লাশ পাওয়া গেছে তার নাম জান্নাত আরা রুমি, তার বয়স 30 বছর। জান্নাত আরা রুমি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে। সংবাদ মাধ্যম এ খবরে সয়লাভ হলেও যে এনসিপি নেত্রীর লাশ পাওয়া গেছে, বিশেষ করে এ সময় এটা একটা বিশেষ গুরুত্ব পাবার কারণ এটাই যে ওসমান হাদির হত্যা প্রচেষ্টার পর থেকেই কিন্তু টার্গেট কিলিং এর বিষয়ে আলাপ চলছিল, যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে আওয়ামী লীগ বিরোধী রাজনীতির যারা প্রধান মুখ হয়ে উঠেছিলেন জুলাই আগস্ট আন্দোলনের সময় বা তারপরে, তাদেরকে টার্গেট করা হচ্ছে কিনা। এবং ওই নেতৃবৃন্দের ভেতর থেকে গণ অধিকার পরিষদের রাশেদ খান, হাসনাত আব্দুল্লাহ, ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ সহ নানাজনই বলছিলেন যে একটা তালিকা করে রীতিমতো এই টার্গেট কিলিং শুরু হয়েছে। কাজেই স্বাভাবিকভাবেই জাতীয় নাগরিক পার্টির ধানমন্ডি থানার এই নেত্রীর এই লাশ পাওয়ার ঘটনাটি সংবাদ মাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। সংবাদ মাধ্যমে এই ঘটনাটি আরো আরেকটি যে কারণে গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে এই নেত্রী জান্নাত আরা রুমি আলোচনায় এসেছিলেন এবং তিনি যে এনসিপি নেত্রী সেটা জানা গিয়েছিল যখন গত 13ই নভেম্বর, মাত্র মাসখানেকের কিছু বেশি সময় আগে, যখন আওয়ামী লীগের লকডাউন কার্যক্রম চলছিল এবং তিনি লাঠি হাতে দাঁড়িয়েছিলেন ধানমন্ডি 32 নম্বরের সামনে, যে 32 নম্বরে কোনো আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থককে দেখা যায় কিনা। এবং তারপর এক গৃহিণী সালমা ইসলাম তিনি ধানমন্ডি 32 নম্বরের সামনে এসে জয় বাংলা স্লোগান দিয়েছেন। এই অভিযোগে বেধড়ক তাকে পিটিয়েছিলেন জান্নাত আরা রুমির নামের এই এনসিপি নেত্রী। এরপর বেধড়ক পিটিয়ে সালমা ইসলামকে পুলিশের কাছে দেওয়া হয়, আর পুলিশ পরদিন তার নামে 2024-এর জুলাইয়ে ছাত্র হত্যার একটা মামলা দায়ের করে। তো জান্নাত আরা রুমিকে নাকি এর পর থেকে এমন সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দ্বারা, যে এখন এমন অভিযোগও উঠছে যে সেই হ্যারাসমেন্ট, সেই সাইবার নির্যাতনের শিকার হয়েই একসময় আত্মহত্যার পথ বেছে নিলেন কিনা জান্নাত আরা রুমি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিশাল অংশের মানুষ ক্রমাগতভাবে জান্নাত আরা রুমি 32 নম্বরে যে ওই গৃহিণীকে পিটিয়েছিলেন, সেই মধ্যবয়স্ক নারীকে বেধড়ক পেটাচ্ছেন, ওই ছবিটা প্রকাশ করে এই নেত্রীকেই যে এখন মারা হয়েছে সেটা যেমন লেখা হচ্ছে, অনেকেই বলছেন এটা আওয়ামী লীগের প্রতিশোধ কিনা। ধানমন্ডি 32 নম্বরের সামনে দাঁড়িয়ে একজন জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, তাকে পিটিয়ে পুলিশের কাছে দেওয়ার সাহস করেছিলেন জান্নাত আরা রুমি, সেজন্যই তাকে আজকে মরতে হলো কিনা। আমরা জান্নাত আরা রুমির একটা ক্লিপ এই মুহূর্তে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেই ক্লিপে তিনি নভেম্বরের 13 তারিখ কথা বলেছিলেন যে ঠিক কি কারণে তিনি লাঠি হাতে ধানমন্ডি 32-এর সামনে দাঁড়িয়েছিলেন। সেই মহিলা এসে জয় বাংলা স্লোগান করেছে, জয় বাংলা, এবং উত্তপ্ত করার চেষ্টা করেছে সাধারণ জনগণকে। আমি চেষ্টা করেছিলাম তাকে আঘাত করার, বাট আঘাত করার কোনো সুযোগ পাইনি। আমার মনের রাগ থেকে আমি চেষ্টা করেছিলাম, তবে কোনো রকম আঘাত তাকে করা হয়নি। সে পুলিশ প্রশাসন তাকে প্রোটেক্ট করে নিয়ে চলে গেছে। জান্নাত আরা রুমি নওগাঁর মেয়ে। কবে তিনি ঢাকায় এলেন আর কবে তিনি জাতীয় নাগরিক পার্টির নেত্রী বনে গেলেন এবং কবেই বা তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে লাঠি হাতে ধানমন্ডি 32-এর সামনে দাঁড়িয়ে থাকতে হবে এবং কেউ জয় বাংলা স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করলেই তাকেই আইন হাতে তুলে নিতে হবে এবং সেই ব্যক্তিকে পেটাতে হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। মানে এই নেত্রী কবে থেকে জাতীয় নাগরিক পার্টির নেত্রী হয়ে উঠলেন? জাতীয় নাগরিক পার্টির একজন নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা পেলেও, খবর হলেও, শিরোনামের পর শিরোনাম হলেও, বিস্ময়কর হলেও সত্য যে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে, যেই ভেরিফাইড ফেসবুক পেজে তারা ক্রমাগতভাবে আজকে দিনেও ঘন্টায় ঘন্টায় বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন, সেখানে কিন্তু তারা জান্নাত আরা রুমির এই মৃত্যুর বিষয়ে কোনো কথা বলে নাই। জান্নাত আরা রুমির মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেই প্রতিক্রিয়ার কথা সকল সংবাদ মাধ্যমে এসেছে, সেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেছেন, কিভাবে লিখবো বুঝতেছি না, আমার হাত কাঁপতেছে। আপনাদের মনে থাকার কথা গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি
32 ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগেররা কি সিন ক্রিয়েট করেছিল। সেখানে একজন জেনজি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামী লীগারকে যে জিয়ার কবর খুঁড়তে চাইছিল পিটায়ে পুলিশের কাছে ধরায় দিতে। সেই জেনজি নারী গত 1 মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে আজ রাতে আত্মহত্যা করেছে। ধানমন্ডির ভাই ব্রাদারদের সাথে কথা হলো, গত 1 মাসে তারা সাধ্যমতো চেষ্টা করেছে পাশে থাকার। এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই, এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না, আমার বোনের রক্তের শপথ। মানে একটা হত্যার পর আরেকটা হত্যা ঘটাতে হবে, একটা ঘটনার প্রতিশোধ হিসেবে আরেকটা ঘটছে। মনে হচ্ছে কেউ একজন কোথাও থেকে এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করছে কিনা সেই প্রশ্নও তো জাগে। না হলে কোথাকার কোন নওগাঁর জান্নাতারা রুমি, সামাজিক যোগাযোগ মাধ্যমেই পড়ছিলাম, যিনি কিনা নওগাঁয় নার্স হিসেবে চাকরি করতেন, তিনি কেন সিদ্ধান্ত নিলেন যে তিনি ঢাকায় চলে আসবেন, এবং কেনই বা সিদ্ধান্ত নিলেন লাঠি হাতে তাকে আইন হাতে তুলে নিয়ে আওয়ামী লীগ দমনে নেমে পড়তে হবে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যখন টার্গেট কিলিং এর প্রসঙ্গে এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত কথা বলছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টার পরদিন যখন 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যমুনায় ডেকে নিয়ে গেছেন, এনসিপি, জামায়াতে ইসলামী এবং বিএনপি, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তাদের কাছে এখন খবর আছে, মানে ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টা হয়ে যাওয়ার পর তাদের কাছে এখন খবর আছে এটা একটা গভীর ষড়যন্ত্রের ফল, এবং গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ষড়যন্ত্রকারীরা এমনকি প্রশিক্ষিত শুটার নিয়োগ করেছে। সেই ঘটনাটির সঙ্গে রাশেদ খান যে 50 জনের তালিকার কথা বারবার বলেন, সেটা মেলালে টার্গেট কিলিং এর ব্যাপারটি যে এক রকমের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে এই তরুণ নেতৃবৃন্দের এক রকমের মাথায় আছে, আশঙ্কায় আছে, এবং সরকার এখন বলছে যে তাদের কাছে খবর আছে, সেটা তো নিশ্চিত। সে অবস্থায় এই যে একটা ঘটনা ঘটে যায় মাসখানেক আগে, হঠাৎ করে এক অপরিচিত নারী আরেক অপরিচিত নারীকে ঢাকার রাস্তায় পেটান, আর তারপরে যে নারী পেটান সে নারীকে আত্মহত্যা করা অবস্থায়, মানে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়, এবং পুলিশ আপাতত বলছে যে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে, কিন্তু সেইটা নিশ্চয়ই আরো নিশ্চিত হওয়া যাবে ময়না তদন্ত হলে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল সেটাকে প্রতিশোধ হিসেবে চিহ্নিত করেন, এবং একদল এতে এক রকমের এটাকে প্রকৃতির বিচার হিসেবেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। হাদির ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঘটেছে। ওসমান হাদিকে যতই সর্বজন গ্রাহ্য বাংলাদেশের সকলের প্রিয় নেতা হিসেবে চিহ্নিত করা হোক না কেন, হাদিকে মূলত তিনি দক্ষিণাঞ্চল থেকে তালব্যস্য দিয়ে যে একটা শব্দ উচ্চারণ করে আওয়ামী লীগ ভারতকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছিলেন, সারা বাংলাদেশের মানুষ মূলত তাকে তখন থেকে চিনেছিল। এবং তিনি যে ইনকিলাব মঞ্চ গড়ে তুলেছিলেন, সেই ইনকিলাব মঞ্চ মূলত আগস্টের পর থেকে বাংলাদেশ জুড়ে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের সকল স্থাপনা এবং চিহ্ন মুছে ফেলার কাজে, ভাঙচুরের কাজে নিয়োজিত ছিলেন। এবং এমন কথাও হাদির মুখে আমি মানে ফেসবুক রিলেই দেখেছি যে আর কোনো ফিরি ভাঙ্গা ভাঙ্গিতে ইনকিলাব মঞ্চ যাবে না। এখন 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত যিনি বলছেন যে তিনি 17 বছর ধরেই হাসিনা বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, তাদেরকে এক রকমের যতভাবে সম্ভব সাধ্যমতো সমর্থন দিয়েছেন, সেই সাংবাদিক শাহেদ আলম তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখছেন যে এই হাদিকে তারা তো 2024-এর জুলাই আগস্ট মাসে চিনতেন না, এই হাদি হঠাৎ উদ্ভব হয়েছে সেপ্টেম্বর মাস থেকে। 2024-এর সেপ্টেম্বরে যখন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক স্বেচ্ছায় কারাবরণ করতে গেলেন, তখন তিনি তার প্রতিবাদে মিছিলে নামলেন, সেই নাকি প্রথম শাহেদ আলম তাকে চিনলেন 2024-এর একজন নেতা হিসেবে। শাহেদ আলমের পেজে গেলে দেখা যাচ্ছে আরো অনেকে সেখানে লিখছেন 2024-এর নভেম্বরে আগে তারা এই ওসমান হাদিকে চিনতেন না। তাহলে কোনো একটা পক্ষ কি একটা হিংসার পরিবেশ বজায় রাখবার জন্য তরুণ একদল নেতা নেত্রী সৃষ্টি করছেন, যারা বিভিন্ন জায়গায় ভাঙচুর, মারামারি, হানাহানিতে লিপ্ত হচ্ছেন, এক দলের ভীষণ প্রিয় হয়ে উঠছেন, বিপ্লবের প্রতিচ্ছবি হয়ে উঠছেন, আরেক দলের কাছে হিংসা হানাহানির কেন্দ্র হয়ে উঠছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই মূল বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।